গুড ইভিনিং বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমরাও মোটামুটি সবাই ভালো আছি। ইভিনিং এখন শুরু হয়নি, এখন আবার রাত 9টা বাজে। তো যাই হোক, ইভিনিং অনেকক্ষণ আগেই শুরু হয়েছিল, কিন্তু একটা ছোট্ট কাজ ছিল বলে ইভিনিং থেকে শ্যুট করতে পারিনি। ভেবেইছিলাম করব, তো পার্থিব পড়ে টড়ে চলেও এসছে। আজকে তাড়াতাড়ি পড়া হয়ে গেছে ওর, যেহেতু আজকে বৃষ্টি পড়ছিল সেইভাবে কেউ যায়নি। 3জন পড়েছে, তো 3জনকে নিয়ে একটু পড়াশোনা করিয়েছে স্যার, তাড়াতাড়ি করে ছুটি দিয়ে দিয়েছে, ওর জন্য চলে এসছে। আর পার্থ ঘরে বসে কি করবে, ভাবলো যে না, এটাকে একটুখানি এদিক করি, আজকে ঘরের জিনিসপত্রগুলো একটু চেঞ্জ করব। সব সময় এক জিনিস দেখতে কাউরই ভালো লাগে না। ও বললো একটু মানে চেঞ্জ করবো, বললাম করো। তো আমি প্রথমে বসেই ছিলাম, বসে একটু দেখছিলাম। তারপরে ও বললো দেখো অত ঝুল হয়েছে, পেছনটা তো সেইভাবে খুব একটা টানতে পারতাম না, যেহেতু এই তোমার এই অ্যাকোরিয়ামটা থাকে বলে। কারণ যদি টানতে যাব, যদি পড়ে টড়ে যায়, তাহলে তো কাচের জিনিস ভেঙে যাবে, জলও পড়ে যাবে, মাছগুলোও মারা যাবে। ওর জন্য না ভয়তে টানতে পারতাম না। তো পেছনে একটু ঝুল হয়েছে, ওগুলো ঝাড়তেও পারতাম না। তো সামনে সামনে যা হতো সেগুলো পরিষ্কার করে তো রেখেই দিতাম। তো পেছন থেকে অনেক ঝুল বেরিয়েছে। বলছে দেখো এইভাবে রাখি, দেখতে ভালো লাগবে। আর আমাদের ঘরটা একটুখানি ব্যাকা টাইপের, এটা যতবারই সোজা করে রাখা হচ্ছে ততবারই ব্যাকা ব্যাকা লাগছে। আনলাম ঠিক আছে ছেড়ে দাও, ওরম ব্যাকাই লাগবে। আর এই অ্যাকোরিয়ামটা টেনে এই পাশটায় আনবো, যে জায়গাটা পাথর মুছছে, তো সেই জায়গাটা আনা কিছুতেই যাচ্ছে না। যেহেতু আনার পর থেকে তো ওইভাবে ওখানেই সেটিং করে বসানো হয়েছে, কোনো দিন নড়াচড়া করা হয়নি, ওর জন্য ওই জায়গাটা আটকে গেছে। আমি বললাম ওইভাবে হবে না, তুমি একটা কাজ করো, প্রথমে আগে জল একটুখানি বের করে নাও, তাহলে একটু মানে হালকা হবে, তাহলে ওঠাতেও সুবিধা হবে, টানতেও সুবিধা হবে। আর বেশি জল দিয়ে যদি টানা হ্যাঁচড়া করতে যাও, তাহলে ওই যে আঠাটা আছে না, ওটা খুলেও যেতে পারে, আবার ভেঙেও যেতে পারে। আর ভেঙে গেলে কিন্তু খুব কষ্ট হবে। দেখো দাম দিয়ে কেনা জিনিস, খুব কষ্ট হবে কিন্তু। বলছে হ্যাঁ তাহলে সেটাই করি, তুমি তাহলে নিয়ে আসো। তো আমাকে বললো বালতি আর মগটা ওই বাথরুম থেকে নিয়ে আসো। আমাদের ওই বাথরুমে একটা বালতি একটা মগ আছে, যেহেতু মাঝে মধ্যে ওটাও লাগে। তো ওই বাথরুমটা আমার, ওই বাথরুমে বিশেষ করে আমার ওই ঘর মোছার জিনিসপত্র, ছেলের সাইকেলটা মাঝে মধ্যে রাখা হয়, যেহেতু ওই সিঁড়ির নিচে খুব একটা হয় না, ওই জন্য মাঝে মধ্যে ওখানে ছেলে রেখে আসে। তারপর কিছু টুকিটাকি জিনিসও থাকে, ওটা তো খুব একটা ব্যবহার করা হয় না, যদি লোকজন আসে তাহলেই ব্যবহার করা হয়। আর এই যে এখন একটু জল চেঞ্জ করে নেওয়ার পর, মানে একটুখানি কমানোর পর এবার সরানো যাচ্ছে। তো পার্থ বললো আমি উঁচু করে ধরছি, তুমি ওই রাবারটা একটু টেনে নিও, তাহলে দেখবে সুবিধা হবে। আর ওই দিকটা করে দিলে সামনেটা ফাঁকা হয়ে গেল, ছেলে ওখানে বই খাতা নিয়ে একটু পড়তেও পারবে। টেবিলে তো সেইভাবে পড়াশোনা হয়ও না ওর, কারণ টেবিলটা সেই আনার পর থেকেও টেবিলে বসতোই না। আমি যতই বলতাম বাবু বস, কিছুতেই বসে না। আর ওই দিকটা আমার একটা লাইটও আছে বড়, সুবিধাও হবে দেখতে। তো এখানে বসবে না, ভাবছি ওই ঘরে একটা আমার আর একটা টেবিল আছে, তো ওইটা ভেবেছি এই ঘরে এনে দেব। তো যাই হোক, ভেবেছি, এখনও সেটা আনা হয়নি, দেখা যাক। আগে তো এইগুলো চেঞ্জ করে দেখি, তারপরে যেদিন আবার ওটা আনবো সেদিন তো অবশ্যই তোমাদেরকে দেখাবো ওখানে। আর ওই বই, কিছু বই ওর নিচেও থাকে, মানে বড্ড খারাপও লাগে দেখতে। তো ভাবলাম ওই টেবিলটা এনে দিলে বইগুলো রাখতেও সুবিধা হবে। ওই টেবিলটা অনেকগুলো ফাঁকা আছে, ওই জায়গায় বইগুলো সুন্দরভাবে রাখতেও পারবে। আর এই যে পার্থ বলছে তাহলে এটা একটু চেঞ্জ করবো মামনি। আমি বললাম হ্যাঁ এটাও চেঞ্জ করো, ওই দিকটা করে দাও। ওই দেওয়ালে দিলে কি হবে, ওই দেওয়ালে লাইটটা পড়লে দেখতেও কিন্তু ভালো লাগবে। আর এই দেখো এক গাদা বই খাতা সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ছেলের আবার কালকে একটু পরীক্ষা রয়েছে, ওর জন্য ছেলে পড়াশোনা করছে, ওগুলো গোছাতেও পারছে না। আমি বললাম এখন তোকে গোছাতে হবে না, তুই পরে গোছাস, আগে তুই পড়ে নে। ও নিজের বই নিজেই গুছিয়ে রাখে, মাঝে মধ্যে আমিও গুছিয়ে রাখি। পার্থকে বললাম লাইটটা একটু ঝুল হয়েছে, একটু পরিষ্কার করে নাও। আমার তো হাত যায় না, ও আমার থেকে একটু লম্বা বেশি, ওর জন্য ওর হাতটা যায়, আমার তো যাবেই না। ঘরের কিছু কিছু জিনিস আমার হাত যায় না, এত ঘর লম্বা হয়ে গেছে, আর আমি হয়ে গেছি নাটা মানুষ, বুঝলে। তো এই ফটোটা এই জায়গায় দিলে বেশ ভালো লাগবে, কারণ টেবিলটা ওইখানটায় রেখেছি, ছেলে ওখানে পড়তে বসবে। আর স্বামীজিকে ছেলে ভীষণ ভালোবাসে, শ্রদ্ধা করে, মানে কি বলবো, মন্ত্র মাঝে মাঝে উচ্চারণ করে তাকে প্রণাম জানায়। তো ও করে ধূপকাঠি, আমি যখন পুজো দিই তখন বাড়িতে থাকলে তখন ধূপকাঠিটা এনে নিজে মনে মনে কী সব মন্ত্র বলে,
বলে টোলে আবার মাঝে মাঝে একটু জোরেও বলে টোলে পুজো টুজো করে নমস্কার করে আবার গিয়ে রেখে আসে। আগে তো এই ফটোর মধ্যে গুজে দিত, আমি বললাম বাবু ফটোর মধ্যে গুজো না, তাহলে কী হবে, খারাপ হয়ে যাবে। ওই যখন ধূপকাঠিটা শেষের দিকে হয়ে যাবে তখন ওই ধোঁয়াটা নিয়ে পুড়ে গেলে পুরো ফটোর শোটাই নষ্ট হয়ে যাবে, তারপরে ছেড়ে দিত। আর এই যে ফুলদানিটা এখানে দিতে বললাম, ওটা একদম মাথার ওপর ছিল, দেখতে ভাল লাগছিল না, ফুলদানিটা বললাম ওখানে দাও, দেখতে খুব ভালো লাগবে। তো বেশ ভালোই লাগছে, একটুখানি চেঞ্জ করলে না দেখতে কিন্তু ভালোই লাগে ঘরগুলো। ছেলে বলছে মা বইগুলো গুছিয়ে নি, আমার পড়া হয়ে গেছে। আমার ঠিক আছে তাহলে গুছিয়ে ফেলো। ও আবার সুন্দর করে একটু গুছিয়ে রাখছে, আর নিচে অনেক বই রাখতো, তাহলে ওইগুলো তুই এমনি রেখে দে বাবা, কালকে আমি যখন ওই ঘর থেকে নিয়ে আসবো টেবিলটা তখন রেখে দিস। আর আমি রাতের আবার খাবার তৈরি করতে যাচ্ছি। ছেলের আর্জি হয়েছে একটু সোয়াবিন করবে আর ফুলকো ফুলকো আটার লুচি করবে, ময়দার লুচি খুব একটা আমরা খাই না। আমরা তো রাতে খুব একটা লুচি তরকারি খাই না, আর এমনিও খুব একটা লুচি করা হয় না, কারণ এগুলো যেহেতু তেল জাতীয় জিনিস, ছেলেও খায় না আমিও খাই না। পার্থ মাঝে মধ্যে বলে, কিন্তু একটু করি, খুবই কম, কারণ এইসব তেলে ভাজা খাই না আমরা। তো আজকে ছেলে ইচ্ছে করেছে, তা আবার ময়দার করিনি, এটাই করেছি। তো চলো এটা খাওয়া দাওয়া করার পর আমরা শুতে চলে যাব। তো আজকের মতো মানে এখনকার মতো গুড নাইট। গুড মর্নিং। আমি এখন খাচ্ছি, অফিস যাবো, আর কোনো কাজ নেই, মান্থ এন্ড হয়ে গেছে, 1 তারিখ আজকে যাবো, রিপোর্টগুলো বার করে নেবো। এটা হচ্ছে আমার কাজ, ওর কাজ। কারো সর্বঙ্গে আমার ব্যথা, কোমর ব্যথা, হাত ব্যথা। হ্যাঁ আমি সকালবেলা আজকে ওকে অনেক সেবা করেছি। সকালে আজকে আমাকে সেবা করেছে, গরম জল করে সেপ দিয়ে দিয়েছে, পুরো পিঠ কোমর সব। 5 দিন আয়ু বেড়ে গেছে। ও তোমার সেবা করেছি বলে? একদিন সেবা করবে 5 দিন আয়ু বেড়ে গেছে। বাবা দেখেছো, রোজ ভাত রেখে যাবে, রোজ। দেখো ভগবান, আর ভাল লাগে না আমার। আর এখানে দেখো রাত্রে একটু সয়াবিন রান্না করেছিলাম, তো একটু সয়াবিন দিয়েছি ওকে। আর এই আমের চাটনিটা তো আজকেই শেষ হয়ে গেল, মিষ্টি চাটনি। ওই দেখো আম আনবে বলছে। আর এটা হচ্ছে চুনো শুটকি। আমি কখনো মানে এই শুটকিটা রান্না করিনি, কিন্তু এই শুটকিটা রান্না করলে খুব একটা গন্ধ পাওয়া যায় না, মানে যেমন আমরা চুনো মাছ রান্না করি না সেরকম টাইপের। তো পার্থর টিফিন গোছানো হয়ে গেছে, আর পার্থিবকে আজকে এই টিফিন বক্সে টিফিন দেব, ওই জন্য এটা বের করে রেখেছি। এর ভেতরে একটু সয়াবিন দিয়ে দেব। এটা পার্থ আগের দিন নিয়ে গেছিলো, দিয়ে দিয়েছিলাম, তার জন্য না আমি ওকে তো এই টিফিন কারিটা দিতে পারিনি। এই একটা টিফিন কারি আছে, আবার এরও একটা টিফিন কারি আছে। তো এটা যেহেতু একটু এয়ার টাইট, চারিদিক থেকে এই যে আটকানো যায়, তো ওর জন্য আমি এটা নিয়েছি, একটু সুবিধা হবে, ও নিয়ে খেতেও পারবে। এর মধ্যে তরকারি দেব, আর এই জায়গাটায় ভাত দেব, আর এটা আটকে দেবো, তাহলে ব্যাগে নিতে পারবে। হাতে ধরে নিতে চায় না, তো ওই জন্য বললাম ঠিক আছে এটা নিয়ে যাস। তো ওর জন্য আজকে পার্থকে আজকে এই টিফিন বক্সটা দিয়েছি, এটা আজকে লাগবে না আমার। ওর ছেলের যত্ন যদি ও না নিয়ে অফিস যায়, ও সকালের খাবার আর দুপুরের খাবার মিলে ওর বদহজম হয়ে যাবে, হবে না গো? এবার পেট ঠান্ডা হচ্ছে, হ্যাঁ এবার বস, এবার খেয়ে নে, টাটা খেয়ে নে, দেখছি কি ভালো করা যাবে। কিচ্ছু করতাম না, সব করে আনবো। ছোটবেলা থেকে পার্থিবের একটাই অভ্যাস, ওর বাবা যখন অফিস যায় না
তখন এই বাইকে এইভাবেই ও একটুখানি বসে। এটা ছোটোবেলা থেকে, যখন ওই মানে তখন তো কোয়ার্টারে থাকতাম, তো যখন ওর বাবা ওই গাড়িটা তো ওইখানেই রাখতো সিঁড়ির নিচে ওই বাড়িতে, তো ও তো এইভাবেই ওই বাড়িতে এইভাবেই বেরোতো, তখন ঠিক এখানে বসে বাবাকে টাটা বাবা এরকম বলতো, বাবা দুটো হামি দিয়ে, বরাবরই ওর বাবা ওকে একটুখানি হামি দিয়ে বেরোয়। চেষ্টা করবো কিন্তু পাবো না। কি করবো তুমি বলো, ওকে কি করবো? একবেলা না খাইয়ে রাখবো। একবেলা না খাইয়ে রাখলে হয়? যা যা যা, এবার গিয়ে না না, আজকে 15-তে 15 না পেলে তুই দেখিস। শরীরটা ভালো না, যাও যাও বাবা। শরীর খারাপ, হাতে তো কিছু হয়নি, লিখবে। যাও যাও, পটি পাচ্ছে থাকাও পটি পাচ্ছে। কি গো বলে দিয়ে যাও যদি কম আজকে পেয়েছে। ব্রাশটাও করেনি। এই ব্রাশ করিসনি? শিখিয়ে যান, ব্রাশ করেনি। ও ঠিক করবে। ওঠো আগে, ডাব খেয়ে না, ওঠো ওঠো। পৃথিবীর সমস্ত সুখ শান্তি সব কিন্তু সন্তানের উপরেই থাকে। দেখবে যখন সন্তানের শরীর খারাপ হয় না, কোনো কাজ তখন করতে ইচ্ছে করে না। ধুর, সন্তান যতক্ষণ না উঠে মা বলছে ততক্ষণ কোনো মাই পারে না ঠিক মতো কাজ করতে, আমিও পারছি না। সকাল থেকে কোনো কাজ ঠিক মতো করতে পারছিলাম না। ও যখন থেকে ঘুম থেকে উঠেছে তখন থেকে আমি কোনো কাজ ঠিক মতো করতে পারছি না। ঘুম থেকে ওঠার পর থেকে ও বমি করেই চলেছে। আমি ভাবলাম হয়তো পিত্তি পড়েছে, হয়তো বমি হচ্ছে, ওর জন্য হয়তো বমি করছে। অনেকবার বমি করেছে, করার পর ভাবলাম যে তাহলে ওআরএস দিই। মানে আগে প্রথমে আমি ওআরএসটা দিইনি, বললাম যা বাবা ভালো করে স্নান করে আয়। তো ঘুম থেকে উঠে বেশিক্ষণ সময় থাকেনি, স্কুলে যাবে, 9টার সময় ঘুম থেকে ওঠে। যেহেতু রাত্রে অনেকটা পড়াশোনা করতে হয়, কালকে রাত্রে এমনি অনেকটা রাত অবধি পড়াশোনা করেছিল, যেহেতু আজকে সকালবেলা ওর একটু স্কুলে ক্লাস টেস্ট ছিল, ওর জন্য পড়াশোনা করেছে। তারপরে বললাম ঘুমিয়ে পড়ো, আর পড়তে হবে না। তারপর শুয়ে পড়লো, তারপর একটু দেরি করে ঘুম থেকে উঠতে দিয়েছি, ডাকিনি, বললাম ঠিক আছে 9টা বাজুক তারপর ঘুম থেকে উঠবে। তো 9টা বেজেছে, তারপর ওর বাবা ওকে ডাকলো, ঘুম থেকে উঠলো, উঠে তারপরে দাঁতন করলো, বলছে মা ভীষণ পেটে ব্যথা করছে, বমি পাচ্ছে। তো বমি করেছে, শুধু জল বেরোচ্ছে, কিছু বেরোয়নি। তারপরে গেল স্নান করে আর বলছে মাথাটাও খুব ধরেছে। যাই হোক আসলো, এসে তারপরেও বলছে মা পেটে ব্যথা করছে। আমার তাহলে অল্প কটা ভাত এমনি নুন দিয়ে চটকে দিচ্ছে, ওটা খাও। আমার চটকানি মানে চটকে খাইয়েছি, তারপরেও বমি করে সব ভাত বের করে দিয়েছে, সমস্ত কিছু বারটার করে দিল। তাহলে বলছে তাও আমার পেটের মধ্যে খিদে লাগছে আর পেটটাও চিনচিন করছে। আমার ঠিক আছে, তাহলে মুড়ি ভেজানো জল খা, মুড়ি ভেজানো জল দিয়েছি, সেটাও বমি করে দিল। তাও পটি পেয়েছে, দুবার মনে হয় পটি করতে গেল, দেখলাম পাতলা পটি করেছে। তারপরেও বলছে পেটে ব্যথা করছে না, স্কুল যেতে পারবো না। বেরিয়ে আবার ঘরে ঢুকে গেছি। তারপরে বললাম ঠিক আছে তাহলে তুই একটু ঘুমা, তাহলে তো শরীরটা ভালো লাগবে। ও মা মানে কিছুতেই ওর ঘুম পাচ্ছে না। তারপর বাচ্চাকে ফোন করলাম, কি করবো বলো, আমি তো মানে কিছু করতে পারছি না। তারপরে ডক্টরের কাছে নিয়ে গেছি, সব বললাম, কি খেয়েছে জিজ্ঞাসা করলো, সব বললাম, বলে টলে তারপরে বললো যে আমি বললাম পেটে ব্যথা তাড়াতাড়ি একটা কিছু দেবেন যাতে ওর পেটে ব্যথাটা কমে, কারণ ও ভীষণ পেটে ব্যথা করছে আর বলছে আমার খুব কান্না পাচ্ছে, আর ও যদি কাঁদে আমি কি ঠিক থাকতে পারি বলো। তারপরে যাই হোক ইঞ্জেকশান লিখেছে, 2টো ইঞ্জেকশান দিতে হবে, আর ওষুধ তো লিখেইছে।
ওনাকে ওখান থেকে পয়সা টয়সা দিয়ে বেরিয়ে ওষুধের দোকানে গিয়ে বললাম শিগগিরই আমাকে ওই ইঞ্জেকশন দুটো মানে ছেলেকে দিতে বললো। এখন তো ইঞ্জেকশনের লোক আসেনি, একটাই আসবে। তাহলে আমি তখন অতক্ষণ ওয়েট করতে পারবো না, একটা তো বাজতে এখন অনেকটা দেরি। তারপর ঠিক আছে, ওই মানে 2-3টে দোকানের পরে আর একটা দোকান আছে, ওখানে ইঞ্জেকশনটা দেখ কাকু। তারপর আবার গেছি, কেউ বললাম কাকু ইঞ্জেকশনটা একটু দিয়ে দেবো, ওষুধটা দিতে বড্ড দেরি করছিল, দোকানে ভীষণ ভিড়, বারবার বলছে ওষুধটা দিন আমার তাড়া রয়েছে। তারপরে বলেছে তাড়া রয়েছে বলছি, আমার ছেলেটা ওদিকে মানে সাইকেলের উপর না শুয়ে পড়েছে, ওকে আমি দাঁড় করিয়ে রেখেছি, তো দাঁড়াতে পারছে না, পেছনে যে সিটটা ওর বসে ওর মধ্যে শুয়ে পড়েছে, আর আমি যে সিটটায় বসি সেই জায়গায় মাথা দিয়েছে, আর ও যেখানে বসে ওখানে বসেছে। এবার ওই দেখে কোনো মা ঠিক থাকতে পারে বলো? তারপরে গেছি, ইঞ্জেকশন তো মানে খুব একটা নেয় না, এবার যেই নিচ্ছে ওমা আমি পারছি না, ওমা আমার খুব কষ্ট হচ্ছে, তখন না আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। ওর কিছু বলে না, সত্যি আমি নিজেকে ধরে রাখতে পারি না। চোখ দিয়ে না আবার জল বেরিয়ে যায়। তারপরে আমি বলছি বাবা তুমি কেঁদো না, দাঁড়াও, পিঁপড়ের মতো কামড় আসবে, ও ঠিক হয়ে যাবে। তারপরে ওকে মোবাইল দিয়েছো, মোবাইলে একটা গেম খেলে, গেমটা খেলতে দিয়েছো, গেম দেখতে দেখতে তাও একবার ইঞ্জেকশন দিতে গেছে, জোরে চিৎকার করে উঠেছে, সিরিজটা সরে গেছে, অনেকটা কেটে গেছে জানো না, তার রক্ত বেরোচ্ছিল, কাকুকে বললাম আর একটু তুলে দাও, রক্ত বেরোচ্ছে, আবার মুছে দিলাম ভালো করে। আমাদের আবার দুধালা ওই দোকানে গিয়েছিল, কি হয়েছে, আমার পেটে ব্যথা হচ্ছে, ওর একটু ফুড পয়জন হয়ে গেছে ওর জন্য, আর স্বাভাবিক বলতে গেলে ওর কিছু হলে আমার খুব কষ্ট, আমি তখন না কোনো কাজ করতে পারি না, আমার ঘরের সংসার সব অগোছালোভাবে পড়ে রয়েছে, আগে ছেলে তারপরে সব কিছু, কোনো কাজই করতে পারছি না। পার্থিব যখন অনেক ছোট তখন তো ওকে ভ্যাকসিন দিতে নিয়ে যেতে হতো, তখন যখন ছুঁচটা দিত না মানে বড্ড কষ্ট হতো আমার, ওকে দিত না আমি কেঁদে ফেলতাম, বাড়িতে এসে না ওকে সারাক্ষণ কোলে রাখতে হতো, ওই জায়গাটায় না থার্মোববনা বলে একটা মলম ছিল, সব সময় ডলতে হতো, তো ও যখনই কাঁদতো আমার চোখ থেকে অটোমেটিক জল বেরিয়ে যেত। আমি জানি না এটা হয়তো প্রত্যেক মায়েরই হয়, কেন যে হয় সেটাও বুঝি না, হয়তো নারীর টান, কষ্ট তো হবেই বলো। একটা সন্তানকে যখন আমরা গর্ভে ধারণ করি তারপরে কত কষ্ট করে সন্তানকে বড় করতে হয়, কিন্তু তাদের যখন গায়ে একটা আঁচড় পড়ে না তখন খুব কষ্ট লাগে। ও যখন ইঞ্জেকশানটা দিচ্ছিল না দুবার, তখন দুবারই আমার চোখ থেকে জল বেরিয়ে গেছিলো। তারপরে যখন ও বলছে মা আমি আর পারছি না, সাইকেল চালিয়ে যখন বাড়ি আনছি তখন মানে দেখো আমি তো আর হাওমাও করে কাঁদতে পারছি না, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে, আমি কখন বাড়ি নিয়ে যাব, বাড়িতে নিয়ে গিয়ে তারপর ওকে একটুখানি বলছে মা আমার ঘুম পাচ্ছে আমি গিয়ে শোবো, মানে কতক্ষণে গিয়ে ওকে বিছানা দেব সেটাই আমার মানে কত জোরে সাইকেল চালিয়ে বাড়িতে এসছি জানো না। আজকে আমার দিনটা সারাদিন ওকে নিয়েই চলছে, একটু সুস্থ হয়েছে বলে ভাবলাম চল বাবা ওই ঘরে চল বালিশগুলো একটু ঠিক করি, তো বললাম আমি ধরবো, না ধরো, ওই বলগুলো দেখেছে তো ওর জন্য এসছে, মানে সোলার বলগুলো দেখেছে, ও ঘুম থেকে এই সবে আসলো, বললাম আয় বাবা এবার ওষুধগুলো একটু খাইয়ে দিই, তো ওই যে ওষুধ দিয়েছে, 2টো ট্যাবলেট আছে আর একটা এই সিরাপ আছে, জানি না সিরাপটা কিসের জন্য দিয়েছে, তো এগুলো একটুখানি খাওয়াবো, খাওয়ানোর পর যদি ওর খিদে টিদে পায়, কারণ একটুখানি ওই জলই খেয়েছে, ও তো আর কিছু খায়নি, আর ডাব খাওয়াতে বলেছিল, ডাব নিয়ে এসে ডাব খাওয়ালাম, আর বলেছে যদি ও বলে খিদে পেয়েছে তবেই ওকে ভাত দেবে, বললাম ঠিক আছে তাই দেব। আর এই যে সবই খাওয়ার পরে তো 2টো মুড়ি খাইয়ে বললাম যে একটুখানি খেয়ে নে, বললো মা মুড়ি দিও না, তাহলে একটুখানি ভাত চটকে 1 মুঠ মতো নিয়ে আসো, তারপরে এনে একটু খাওয়ালাম, বললাম তাহলে ওষুধ কটা খেয়ে নে শোনা, তো এখন এই যে ওষুধগুলো একটু খাওয়াবো। আর আমার ছেলে ওষুধ গিলতে পারে না, ছোট থেকেই ও ওষুধ চাবিয়ে তারপর ওর মধ্যে জল দিই তারপর ও গিলে ফেলে, মানে পুরো ওষুধটাকে না পুরো চাবিয়ে ফ্যাতা ফ্যাতা করে ফেলবে, তো মানে পাউডারের গুঁড়ো করবে, তারপরে গিয়ে দেন ও জল দেবো, দিয়ে ও গিলে ফেলবে জানো না। যাই হোক আজকে বেশি কিছু আমি করতে পারিনি, টুকিটাকি করেছি ওই যেটুখানি পেরেছি। তো চলো আজকে তো মন মেজাজ খুব একটা ভালো নেই, তো কালকের ভিডিওতে আবার দেখা হচ্ছে। হ্যাঁ
আজকের মতো এখানেই। বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।